ইরানে আবার আক্রমণ শুরু করছে আমেরিকা। যুদ্ধটা থামতে থামতেও শেষ পর্যন্ত থামলো না। আমেরিকা ট্রাম্পের জামানায় হয়ে উঠেছে আনপ্রেডিক্টেবল। ইচ্ছে করেই করছে এটা ট্রাম্প। সে আলাপ আরেকদিন করা যাবে, কিন্তু এই যুদ্ধ নিয়ে তো আমাদের প্রেডিক্ট করতে পারতে হবে কি ঘটতে যাচ্ছে, কি হইতে পারে। কারণ আমাদের জন্য, আমাদের দেশের জন্য, দেশের জনগণের ভবিষ্যৎকে প্রোটেক্ট করতে হইলে আমাদের ভূ রাজনীতির সব হিসাব নিকাশ সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। তাইলেই এই জটিল সময়ে আমরা অতিক্রম করতে পারবো। এই যুদ্ধে ইরান, আমেরিকা আর ইসরায়েলের শক্তি আর দুর্বলতাগুলো আমাদের খুঁটায় খুঁটায় জানতে হবে। আজকে ইসরায়েলের এক গোপন জিগরি দোষ সম্পর্কে জানবো, যার উপরে ইসরায়েলের সামরিক এবং অর্থনৈতিক শক্তি অনেকাংশে নির্ভর করে। কোন সেই দেশ? ইসরায়েলের সাথে ইন্ডিয়ার সম্পর্ক থাকবে, আমেরিকার সম্পর্ক থাকবে, পশ্চিমাদের সম্পর্ক থাকবে, এটা বোঝা যায় কেন থাকবে, আমরা বুঝি। এমনকি কিছু সুন্নি মুসলিম দেশের সাথে সম্পর্ক নিয়ে মনকে বুঝ দেওয়া যায় যে এটা থাকতে পারে। কিন্তু আজকের দিনে একটা শিয়া মুসলিম দেশ ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র, এটা শুনলে কেমন লাগবে? নিশ্চয়ই খুব অবাক হইবেন। আবার উল্টা দিকে যে ইসরায়েল মুসলমান নামটা পর্যন্ত শুনতে পারে না, শিয়া মুসলমানদের নামটা পর্যন্ত শুনতে পারে না, ইরান যাদের একমাত্র শত্রু, তারা কিভাবে একটা মুসলমান রাষ্ট্রের সাথে, শিয়া রাষ্ট্রের সাথে গভীর রাজনৈতিক সামরিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতার সম্পর্ক গড়ে তোলে। আজকে ইসরায়েলের এমন একটা গুপ্ত প্রেমিকের গল্প আপনাদের বলবো। এই গল্পটা মজা লাগবে তো বটেই, অনেকটা লার্নিং হবে সবার জন্য, যে রাষ্ট্র রাষ্ট্র সম্পর্কের বিষয়টা খুব সরলভাবে ব্যাখ্যা করা যায় না। রাষ্ট্র স্বার্থ বলে একটা বিষয় আছে, যা অনেক সময় ধর্মের উপরে স্থান পায়, আবার এই সম্পর্ক বদলে যেতে পারে একটি পলকে। আসেন শুরু করি সেই আলাপ। কে সেই গুপ্ত প্রেমিক? সেই গুপ্ত প্রেমিক আজারবাইজান। ইসরায়েলের সাথে তাদের সম্পর্ক এতই গভীর যে পরস্পরের উপরে তারা এত নির্ভরশীল, অথচ এইটা নিয়ে কোনো হইচই নাই, আলাপ নাই। হ্যাঁ, বুঝেছেন, কোনো হইচই নাই। পরিবেশটা খুব সুন্দর। পরিবেশটা সুন্দর না? কোনো হইচই আছে? 2009 সালে ফাঁস হওয়া একটা মার্কিন কূটনৈতিক তারবার্তায় আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ তার দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ককে একটা আইসবার্গ বা হিমশৈলের সাথে তুলনা করছিলেন। মানে হিমশৈলে তো জানেন তো, যার 9 দশমাংশ থাকে পানির নিচে আর 1 দশমাংশ থাকে পানির উপরে। তো এইরকম পানির উপরে অল্প একটু আছে, কিন্তু ভিতরে অনেক গভীর। আজ প্রায় 2 দশক পর সেই হিমশৈল পানির অনেক উপরে মাথা তুলে দাঁড়াইছে। এটা এমন এক সম্পর্ক যা সমস্ত রাজনৈতিক ধারণাকে ভেঙে দেয়। একদিকে শিয়া সংখ্যাগরিষ্ঠ একটা মুসলিম দেশ, অন্যদিকে ইহুদি রাষ্ট্র ইসরায়েল, যাকে বেশিরভাগ মুসলিম বিশ্ব কূটনৈতিকভাবে দূরে রাখে। অথচ এই দুই রাষ্ট্র গত 3 দশক ধরে গড়ে তুলছে মধ্যপ্রাচ্যের অন্যতম স্থিতিশীল এবং গভীর কৌশলগত অংশীদারিত্ব। প্রশ্ন হলো কেন এবং কিভাবে? সোভিয়েত ইউনিয়নের পতনের সঙ্গে সঙ্গে আজারবাইজান স্বাধীনতা ঘোষণা করে 1991 সালের অক্টোবরে। মাত্র 2 মাসের মধ্যে 1991 সালের 25শে ডিসেম্বর ইসরায়েল আনুষ্ঠানিকভাবে আজারবাইজানের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়। আজারবাইজানকে স্বীকৃতি দেওয়া প্রথম রাষ্ট্রগুলোর একটা হিসাবে 1992 সালের 7 এপ্রিল স্থাপিত হয় পূর্ণ কূটনৈতিক সম্পর্ক। ইসরায়েল 1993 সালে বাকুতে দূতাবাস খোলে, কিন্তু এই সম্পর্কের বীজ বপন হয়েছিল আরো আগে। 1990 সালে জানুয়ারিতেই বাকুতে গঠিত হয়েছিল আজারবাইজান ইসরায়েল সোসাইটি। সোভিয়েত ইউনিয়ন আমলে, সোভিয়েত ইউনিয়ন তখনও ভাঙে নাই। আর সোভিয়েত উত্তর সময় দুই জাতির মধ্যে সংযোগ স্থাপনের আগ্রহ ছিল পারস্পরিক। একটা গুরুত্বপূর্ণ সামাজিক ভিত্তি এখানে কাজ করছে, অবশ্য সেটা বলে রাখা ভালো। আজারবাইজানে ঐতিহাসিকভাবে 1500 বছর থেকে ইহুদিরা থাকে। ইহুদিরা কুবা জেলার কিরমিজি কাজাবাকে কখনো কখনো ককেশাসের জেরুজালেম নামে ডাকা হয়। এটা বিশ্বের অন্যতম প্রাচীন সংখ্যাগরিষ্ঠ ইহুদি বসতিগুলোর একটা। ঐতিহাসিকভাবে এইখানে ইউরোপের অন্যান্য দেশের মতো ইহুদি বিদ্বেষ কখনো ছিল না, যা দুই জাতির সহাবস্থানের একটা অনুকূল সামাজিক পটভূমি তৈরি করছিল। সম্পর্কের প্রথম বড় মোড় আসে 1997 সালে, যখন নেতানিয়াহু প্রথম ইসরায়েলি প্রধানমন্ত্রী হিসেবে বাকু সফরে যায় হেইদার আলিয়েভের, মানে এখন বর্তমান প্রেসিডেন্টের বাবা, কিন্তু ওর সঙ্গে সাক্ষাৎ করে। আর একটা গুরুত্বপূর্ণ মোড় 2010 থেকে 11 সালে, যখন আজারবাইজান সামরিক আধুনিকায়নের প্রয়োজনে ইসরায়েলি অস্ত্রের দিকে ঝুঁকে যায়। তো এখন প্রশ্ন হইল, এই যে একটা মুসলিম দেশের সাথে ইসরায়েলের সম্পর্ক, এই সম্পর্ক করতে কেন ধর্ম বাধা হইল না? এইটা গেল একটা ধাঁধা। একটা মুসলিম দেশ কিভাবে ইসরায়েলের সবচেয়ে নির্ভরযোগ্য মুসলিম বিশ্বের অংশীদার হয়ে উঠল? কয়েকটা কারণ আমরা দেখতে পারি। সোভিয়েত ইউনিয়নের এই কমিউনিস্ট উত্তরাধিকারের কারণে আজারবাইজান সাংবিধানিকভাবে কঠোরভাবে ধর্মনিরপেক্ষ। ধর্ম এবং রাষ্ট্র এখানে পৃথক, তাদের মতো আর কি। ধর্মীয় পরিচয় জাতীয় পররাষ্ট্রনীতির নির্ধারক হয় না, রাষ্ট্রীয় স্বার্থই মুখ্য।
এইটা ইরানের ধর্মতান্ত্রিক শাসন ব্যবস্থার পুরো বিপরীত। আজারবাইজানের প্রেসিডেন্ট আলিয়েভের ইসলাম এবং ফিলিস্তিনের মতো ইস্যুর প্রতি বিশেষ কোনো আলাদা টান নাই, আলাদা আবেগও নাই। আর ইরানের সঙ্গে গভীর অবিশ্বাস আছে একটা আজারবাইজানের। এটাই আসলে মূল সম্পর্কের মূল চালিকা শক্তি। এখানে আসল গল্প। ভৌগোলিক ধর্মীয় নিকট্য সত্ত্বেও তেহরান এবং বাকুর সম্পর্ক দীর্ঘদিনের সন্দেহে ভরা। ইরানের দিক থেকে সন্দেহ কি? এটা জাতিগত আজেরি প্রশ্ন। মানে ইরানের বিপুল সংখ্যক জাতিগত আজেরি বাস করে। আনুমানিক ইরানের জনসংখ্যা 16 থেকে 18%, অনেক বড়। মানে আজারবাইজানের নিজের যে জনসংখ্যা তার 3 গুণ থাকে আজেরি জনগণ ইরানে। তেহরান আশঙ্কা করে যে এই আজারবাইজান এই জনগোষ্ঠীর মধ্যে বিচ্ছিন্নতাবাদী অনুভূতি উস্কে দিতে পারে। দেও কিন্তু, আমরা এটা পরে দেখব। আজারবাইজান আবার নিজে ভয় করে যে ইরানের বিপ্লব আবার আমার দেশে চলে আসে কিনা। আবার এবং ইরানের নেতারা কিন্তু আজারবাইজানি ইসলাম বিপ্লব রপ্তানির কথা বলছে। এটা আজারবাইজান ডরায়। ইনফ্যাক্ট ইরানের বিপ্লবের কারণেই সোভিয়েত ইউনিয়ন ভয় পাইছিল যে ইরানের আশেপাশে থাকা মুসলমান প্রধান দেশগুলা ইসলামী বিপ্লব যেন না হয়ে যায়। সেই জন্যই তারা আফগানিস্তানে আগ্রাসন চালাইছিল, একটা বাফার স্টেট চাইছিল। এই নিয়ে আমার একটা এপিসোড আছে, টাইম থাকলে দেখে নিয়েন। আবার ইরান আজারবাইজানের প্রতিদ্বন্দ্বী, ওটা কিন্তু খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ আর্মেনিয়া, ওর সঙ্গে সম্পর্ক রাখছে, যা বাকুর চোখে ধর্মীয় সংহতির চাইতে ভূরাজনৈতিক প্রশ্নটাই সামনে চলে আসে। শত্রুর শত্রু আমার বন্ধু, এই যুক্তি সম্পর্কের ভিত্তি। উভয় দেশ ইরানকে অভিন্ন হুমকি হিসেবে দেখে। আজারবাইজান কিন্তু অনেকের সাথে সম্পর্ক রাখে, ইসরায়েল ছাড়াও তুরস্ক, রাশিয়া, ইউরোপিয়ান ইউনিয়ন, এমনকি ইরানের সঙ্গে কিছুটা সম্পর্ক তার আছে। এই কৌশলগত স্বাধীনতা আজারবাইজানের ভূ রাজনৈতিক মূল্য বাড়াইছে। এখন দেখা যাক এই মৈত্রীতে দুই দেশ মানে ইসরায়েল আর আজারবাইজান কিভাবে উপকৃত হয়েছে। এই সম্পর্ক, ইসরায়েল আর আজারবাইজান সম্পর্ক, এটা প্রতীকী সম্পর্ক না, এটা অত্যন্ত বস্তুগত ম্যাটেরিয়াল সম্পর্ক। এর দুইটা প্রধান স্তম্ভ, জ্বালানি আর প্রতিরক্ষা। একে প্রায় অস্ত্রের বিনিময়ে তেল, এনার্জি ফর আর্মস এর অংশীদারিত্ব বলা হয়। ইসরায়েল কি পায়? জ্বালানি নিরাপত্তা পায়। আজারবাইজান ইসরায়েলের অন্যতম বৃহত্তম অপরিশোধিত তেল সরবরাহকারী। ইসরায়েলের তেলের আমদানির প্রায় 40% আসে আজারবাইজান থেকে। বাকু তিবলিসি জেইহান পাইপলাইনের মাধ্যমে। এটা কিন্তু পাইপলাইন আবার তুরস্কের মধ্যে দিয়ে যায়, এটা আমরা পরে আসবো আর কি। কাজাকিস্তানের সাথে মিলে বাকু ইসরায়েলের তেলের চাহিদার 60%-এর বেশি মেটায়। ইসরায়েলে কিন্তু তেল নাই, ওটা তেলহীন দেশ। এই জন্যে তেল ইসরায়েলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইরানের বিরুদ্ধে গোয়েন্দা উইন্ডো হিসেবে কাজ করে আজারবাইজান। আজারবাইজানের সঙ্গে ইরানের প্রায় 765 কিলোমিটারের দীর্ঘ সীমান্ত আছে। ইসরায়েলকে ইরানে উকি দেওয়ার জন্য এক অমূল্য একটা অবস্থান দেয়। এমনকি 1990 দশকে ইসরায়েল আজারবাইজানকে ইলেকট্রনিক গোয়েন্দা স্টেশন স্থাপনে সাহায্য করছিল। ইরান বহুদিন ধরে অভিযোগ করে আসতেছে যে মোসাদ আজারবাইজানের মাটি থেকে ইরান বিরোধী গোয়েন্দা তৎপরতা চালায়। আবার আজারবাইজান ইসরায়েলের জন্য মুসলিম বিশ্বে দরজা খোলার একটা ভূমিকা রাখছে। আব্রাহাম চুক্তির আগে বাকুতেই গোপনে ইসরায়েল ইউ কূটনীতিকদের বৈঠক হয়েছিল। এটা তুরস্ক ইসরায়েল সংকটও মধ্যস্থতা করছে। গাজা যুদ্ধের পর আন্তর্জাতিক বিচ্ছিন্নতার মুখে এই মুসলিম বন্ধু ইসরায়েলের কাছে আরো মূল্যবান হয়ে উঠছে। আচ্ছা, আব্রাহাম চুক্তিটা কি মনে আছে তো? আচ্ছা, মনে না থাকলেও আর সংক্ষেপে শুনতে অসুবিধা নেই। আসেন বুঝি আব্রাহাম চুক্তিটা কি, কারণ এটা দরকার আছে বোঝার। এইটা মধ্যপ্রাচ্যের একটা গুরুত্বপূর্ণ চুক্তি যেটা আমেরিকা করছিল মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে ইসরায়েলের। 2020 সালে আমেরিকার মধ্যস্থতায় ইসরায়েল এবং কয়েকটা আরব মুসলিম দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের একটা ধারাবাহিক চুক্তি। প্রথমে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন সেপ্টেম্বরে 2020-এ, পরে যোগ দেয় সুদান, মরক্কো। ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে এটা ছিল অন্যতম বড় পররাষ্ট্রনৈতিক অর্জন। এই দেশগুলো ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়ে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক মানে দূতাবাস, বাণিজ্য, ফ্লাইট যাওয়া, পর্যটন এই সমস্ত শুরু করে। তো এটার তাৎপর্য কি? এর আগে দশকের পর দশক ধরে আরব বিশ্বের অলিখিত অবস্থান ছিল ফিলিস্তিন সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া যাবে না। মিশর সম্পর্ক করছে 1979 সালে, জর্ডান করছে 1994 সালে। কিন্তু আব্রাহাম চুক্তি ওই যে সেই ঐক্যমত যে ফিলিস্তিন প্রশ্নে যদি পাশ কাটানো হয় তাইলে সরাসরি সম্পর্ক স্বাভাবিক করা যাবে না। তো এখন এই চুক্তি বলছে যে না, এটা ছাড়াও তুমি সম্পর্ক স্বাভাবিক করতে পারো। তো কেন চুক্তির নাম আব্রাহাম? আব্রাহাম মানে ইব্রাহিম থেকে আসছে আর কি। আব্রাহাম মানে নবী ইব্রাহিম থেকে আসছে আর কি, পিস বি আপন হিম। কারণ ইহুদি, খ্রিস্টান, ইসলাম এই 3 ধর্মে তাকে অভিন্ন পিতৃপুরুষ হিসাবে মানে। উদ্দেশ্য ছিল অভিন্ন উত্তরাধিকারের প্রতীক তুলে ধরা। তবে ফিলিস্তিন কর্তৃপক্ষ এটাকে পিঠে ছুরি মারা হিসাবে দেখছে, কারণ তাদের রাষ্ট্র প্রশ্নে কোনো অগ্রগতি ছাড়াই আরব দেশগুলো ইসরায়েলের সাথে সম্পর্ক করছে। তো এই সম্পর্কে আজারবাইজান আসলে কি পায়? 1 নাম্বার, আজারবাইজান অত্যাধুনিক অস্ত্র পায়। স্টকহোম
ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য মতে 2016 থেকে 2020 সালে এই সময়ের মধ্যে আজারবাইজানের মোট বড় অস্ত্র আমদানির প্রায় 69-70% আসছে ইসরায়েল থেকে। এই সময় প্রেসিডেন্ট আলিয়েভের ভাষ্য মতে বাকু প্রায় $5 বিলিয়ন অস্ত্র এবং সামরিক প্রযুক্তি কিনছে, যার মধ্যে ছিল কুখ্যাত আত্মঘাতী ড্রোন যার নাম ছিল হারপ এবং হারমেস অ্যারোস্টার ড্রোন। 2023 সালে প্রায় $1.5 বিলিয়ন বারাক MX ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং $120 মিলিয়ন দুইটা স্যাটেলাইট কেনার চুক্তিও হয়। আপনারা জানেন যে আর্মেনিয়ার সাথে আজারবাইজানের দায় কুমড়ায় সম্পর্ক, ইন্ডিয়া পাকিস্তানের মতো। কয়েকটা যুদ্ধ কিন্তু হয়েছে। 2020 সালে দ্বিতীয় কারবাক যুদ্ধে 44 দিনের মতো ছিল। মূলত ইসরায়েল ড্রোন দিয়া আর্মেনিয়ার বিরুদ্ধে আজারবাইজান জিতা যায়। ইসরায়েল আজারবাইজানি সেনাদের প্রশিক্ষণও দেয়। আজারবাইজান তার ইসরায়েল বন্ধুত্বকে কাজে লাগাইছে, মার্কিন ইহুদি লবি এবং কংগ্রেসে প্রভাব বাড়াইছে। এক ইহুদি ধর্মীয় নেতার ভাষায় আজারবাইজান আমেরিকান ইহুদি নেতৃত্বের অন্যতম প্রিয় দেশ হয়ে উঠছে। আজারবাইজান এটা কেমনে করছিল জানেন? ঘুষ দিয়া, লবিং করিয়া। 2017 সালে ও একটা কেলেঙ্কারি ফাঁস হয়। সে কেলেঙ্কারির নাম আজারবাইজানি লন্ড্রোম্যাট কেলেঙ্কারি। কি হয়েছিল জানেন? 2012 থেকে 14 সালে বাকু $2.9 বিলিয়ন, প্রায় $3 বিলিয়ন একটা তহবিল তৈরি। 3 বিলিয়ন পশ্চিমা রাজনীতিক, সাংবাদিক, শিক্ষাবিদদের ঘুষ দিয়া আজারবাইজানকে বহু সংস্কৃতিবাদের রোল মডেল এবং ইসরায়েল ইহুদিদের বিশ্বস্ত মুসলিম বন্ধু এই হিসাবে তুলে ধরার জন্য। পোডেস্টা গ্রুপকে মাসে $60,000 দিয়া আইপ্যাক এবং JINS এর মতো ইসরায়েলপন্থী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। এভাবে সমস্ত ন্যারেটিভ আর ভাবমূর্তি নির্মাণের রাজনীতি করা হয়েছিল। অনেকদিন ধরে ডিপলি রিলেশনে থাকার পরে বিয়ার বাদ্য বাজলো, এডিটর সাহেব বিয়ার বাদ্য বাজা। তারপরে কি হইল? দীর্ঘদিন আজারবাইজান ইসরায়েলের দূতাবাস খোলেনি। সম্পর্ক গভীর হইলেও লো প্রোফাইলে রাখা হয়েছিল। 2023 সালের 29 মার্চ এই কৌশল বদলায়। আজারবাইজান তেল আবিবের দূতাবাস উদ্বোধন করে। প্রথম শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে ইসরায়েলে দূতাবাস ওপেন করা হচ্ছে। এরপরে এলো সবচেয়ে নাটকীয় অধ্যায়, 25 থেকে 26 সালে ইসরায়েল ইরান যুদ্ধ। 26 সালের জুনে CNN এর একটা বিস্ফোরক প্রতিবেদন দাবি করে যে ইসরায়েল ইরান যুদ্ধের সময় গোপনে আজারবাইজানে অভিজাত সামরিক এবং গোয়েন্দা ইউনিট মোতায়েন করছিল ইসরায়েল। কয়েক ডজন কমান্ডো মোসাদ এজেন্ট আজারবাইজান ইসরায়েল সীমান্তে অবস্থান নেয়, কোন স্থান থেকে তাবরিজ শহর থেকে মাত্র 96 কিলোমিটার দূরে। প্রাথমিকভাবে এরা উদ্ধার দল হিসেবে মোতায়েন হইলেও পরে গোয়েন্দা তথ্য সংগ্রহ, ড্রোন অভিযানে যুক্ত হয়ে যায়। IRGCর গোয়েন্দা প্রধান রহমান মোগাদ্দামকে ওই হত্যার অভিযান এখান থেকে পরিচালিত হয়েছিল। ইরান কলে অভিযোগ করছিল যে ইসরায়েলি ড্রোন আজারবাইজানের আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা চালাইছে। এর মধ্যেই লাক্সিভান ছিটমহলে ড্রোন হামলা হয়। আলিয়েভ ইরানকে দায়ী করে। 2023 সালে আবার তেহরানে আজারবাইজান এমবাসিতে হামলা হয়েছিল। আবার আজারবাইজান ইরানি আজেরিদেরকে টাকা পয়সা দেয় যেন তারা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করে। মানে এই দুই শিয়া দেশ একে অন্যের সাথে লো স্কেলে সংঘাতে জড়ায় পড়তেছে। এখন প্রশ্ন হইতেছে, এই সম্পর্ক কি টিকবে? মানে ইসরায়েল আর আজারবাইজান। আর এই সম্পর্কের বিরুদ্ধে বিরোধিতাও হাসিনার আমলের মতোই, মানে আজারবাইজানের মধ্যে বিরোধিতা। আজারবাইজানের ভেতরে ইসলামপন্থী নিষিদ্ধ ঘোষিত ইসলামিক পার্টি অফ আজারবাইজান IPA, তারা সবসময় এই ঐক্যের বিরুদ্ধে প্রতিবাদ করে। হাসিনা আমলে জামাতকে নিষিদ্ধ করার মতো করে নিষিদ্ধ করে দিয়েছে কিন্তু IPA-কে আলিয়েভের সরকার। 2011 সাল থেকে এই দলটার নেতা মবসুম সামাদাভ গ্রেপ্তার হয়ে কিন্তু জেলে আছে। হাসিনা হইলে ফাঁসি দিয়ে দিত। আজারবাইজানে তীব্র দমনের পীড়ন চলে কিন্তু বিরোধী দলের মতের উপরে। হাসিনার মতো এই ধর্মবাদী দলগুলোর প্রতিবাদকে সন্ত্রাস বিরোধিতার অজুহাত দিয়া ধর্মীয় বিরোধী কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়ার কাজে ব্যবহার করে। এই ইসলামপন্থী দলগুলোর আবার ইরান সাহায্য করে। হাসিনার মতোই ইসরায়েলের নজরদারির টেকনোলজি পেগাসাস স্পাইওয়ার কিনছে কিন্তু আজারবাইজান। এই দিয়ে আজারবাইজান সরকার স্থানীয় অ্যাক্টিভিস্ট সাংবাদিকদের উপরে নজরদারি চালায়। এর মধ্যে আবার আছে তুরস্ক ফ্যাক্টর। তুরস্কের কারণে এই সুখের সংসারে ডিভোর্স আসন্ন বইলা অনেকে মনে করতেছেন। এডিটর সাহেব, সানাইয়ের করুণ শুরু হবে। আসেন এবার একটু বুঝে দেখি এটা কেমনে ভেঙে যেতে পারে। আজারবাইজানের অবস্থা হয়েছে শ্যাম রাখি না কুল রাখি। আজারবাইজানের কিন্তু সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র তুরস্ক, যার সাথে ইসরায়েলের সম্পর্ক ক্রমশ শত্রুতাপূর্ণ হয়ে উঠতেছে। এরদোয়ানের চাপে শেষ পর্যন্ত আজারবাইজান ইসরায়েলের সম্পর্ক ধ্বংস হয়ে যেতে পারে। আজারবাইজান আর তুরস্ক নিজেদেরকে এক জাতি বলে, কিন্তু ওদের স্লোগানই আছে এক জাতি দুই রাষ্ট্র নামে। তুরস্কের সঙ্গে আজারবাইজানের সম্পর্কটা সম্পূর্ণ ভিন্ন মাত্রার। দুই দেশের নিজেদের ভাষায় এটা এক জাতি দুই রাষ্ট্র, জাতিগত, ভাষাগত, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক ভ্রাতৃত্ব। এখানে সহযোগিতা কেবল অস্ত্র বেচাকেনা সীমাবদ্ধ না। 2020 সালের কারবাক যুদ্ধে তুরস্ক শুধু অস্ত্র দেয়নি, সরাসরি সামরিক প্রশিক্ষণ দিছে, রাজনৈতিক পলিটিক্যাল কভার দিছে, কূটনৈতিক সাহায্য করছে, এমনকি যোদ্ধা সরবরাহেও যুক্ত ছিল।
আর সবচেয়ে বড় কথা, দুই দেশের মধ্যে একটা আনুষ্ঠানিক প্রতিরক্ষা জোট আছে 2021 সালে সুসা ঘোষণা বলে, যেখানে একে অন্যকে রক্ষার অঙ্গীকার আছে। ইসরায়েলের সঙ্গে এরকম কোনো জোট নাই কিন্তু আজারবাইজান এখন শ্যাম রাখি না কুল রাখি দশা হয়েছে। তার কিছু কিছু সাইন দেখা যাইতেছে, কিন্তু ইসরায়েল তার নিজের একজন নাগরিককে রক্ষা করতে পারেনি আজারবাইজানের হাত থেকে। আসেন ওই গল্পটা দেখে, ওটা বুঝে দেখা দরকার। অনেকে হয়তো জানে না, ছোট গল্প, এগুলো সাইড লাইনের গল্প, কিন্তু এটা জানা দরকার। আলেকজান্ডার লাপশিন, ইসরায়েলি রুশ এই ব্লগার, পৃথিবীর নানা দেশে ঘুরে বেড়ায় আর কি, লেখালেখি করে, ভিডিও টিডিও তোলে, ছবি টবি তোলে। 2011 থেকে 12 সালে ও 2 বার গেছিল এমন একটা জায়গায় যা আজারবাইজানের কাছে ছিল নিষিদ্ধ, নাগরেনো কারবাকে, আর্মেনীয়দের নিয়ন্ত্রিত বিতর্কিত অঞ্চল। আজারবাইজানের অনুমতি ছাড়া ঢোকা মানে আজারবাইজানের চোখে এটা অপরাধ। লাপশিন সম্মত ভাবছিল যে হ্যাঁ এমন কি, কিন্তু আজারবাইজান ভোলেনি। 2016 সালের ডিসেম্বরে লাপশিন যখন বেলারুশে ছিল, তখন আজারবাইজান বেলারুশকে অনুরোধ করে যে তাকে যেন গ্রেপ্তার করা হয়। তারপরে শুরু এক অদ্ভুত টানাপোড়েন। ইসরায়েল প্রতিবাদ জানায়, কারণ লাপশিন তো তাদেরও নাগরিক, কিন্তু সে প্রতিবাদ কাজে আসেনি। বেলারুশ তাকে তুলে দেয় আজারবাইজানের হাতে। আজারবাইজানের আদালত 3 বছরের কারাদণ্ড দেয়। তারপরে সব ঘটে একটা ভয়ঙ্কর ঘটনা, কারাগারের ভেতরে লাপশিনের উপরে হামলা হয়, বাংলাদেশের মতো ঘটনা আর কি। তাকে সংকটজনক অবস্থায় হাসপাতালে নিতে হয়, মারাই যেত প্রায়, বাইসে উঠছে কোনো মতে। বছর 5 পরে 2021 সালে ইউরোপীয় মানবাধিকার আদালত রায় দেয় যে আজারবাইজান লাপশিনকে বেআইনিভাবে আটক করছিল, নির্যাতন করছিল, জেলের মধ্যে হামলা করছিল, এমনকি তাকে হত্যার চেষ্টা করছিল। আবার গাজায় 7 অক্টোবর 2023 ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণের পরে আজারবাইজান কঠিন অবস্থানে পড়ে। প্রকাশ্যে ইসরায়েলের নিন্দা না করলেও আলিয়েভকে বলতে হয়েছে গাজার ট্র্যাজেডি বন্ধ হওয়া উচিত। এমনকি এসোসিয়েআর বিবৃতি দেয়, দাবি করে। ও আচ্ছা, ভালো কথা, এসোসিয়েআর মানে কি জানেন তো? এসোসিয়েআর হইল আজারবাইজানের রাষ্ট্রীয় তেল কোম্পানি, পুরো নাম স্টেট অয়েল কোম্পানি অব দ্য আজারবাইজান রিপাবলিক। এরা বিবৃতিতে বলছে যে তারা ইসরায়েলে সরাসরি তেল বিক্রি করতেছে না, নিছক পাইপলাইন চুক্তির শর্ত পূরণ করতেছে। হ্যাঁ, আবার দেখেন, মানে এই এসোসিয়েআর ইসরায়েলের তামার গ্যাস ক্ষেত্রে 10% শেয়ার কিনছে। এই তামার গ্যাস কেন্দ্র কিন্তু ইসরায়েলের বিদ্যুতের একটা বড় অংশ যোগায়। অর্থাৎ আজারবাইজান কেবল তেল বিক্রেতা না, ইসরায়েলের জ্বালানি অবকাঠামোর মালিকানাতেও ঢুকে গেছে আদানির মতো, বুঝে যাও। এই তেল আবার ইসরায়েলে যায় তুরস্কের উপর দিয়া, এই এক পাইপলাইন দিয়া। কে কার ধুলায় অন্ধকার। গাজা যুদ্ধের তীব্রতম সময় আজারবাইজান তেল সরবরাহ বন্ধ করেনি, বরং 2023 থেকে 2024 প্রথমার্ধে ইসরায়েল তেল রপ্তানি প্রায় 55% বাড়াইছে। সম্পর্ক এই মুহূর্তে ঐতিহাসিক শীর্ষে। 2026 সালের জানুয়ারিতে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী বলছে দূতাবাস খোলার পরে সম্পর্ক নাটকীয়ভাবে ঘনিষ্ঠ হয়েছে। যদি ইরানের শাসন বদলায়, যদি ইরানের যুদ্ধ দীর্ঘায়িত হয়, বা তেহরান ওয়াশিংটন সম্পর্ক যদি স্বাভাবিক হয়ে যায়, দুইটা ক্ষেত্রেই, তাহলে ইসরায়েলের কাছে আজারবাইজানের কৌশলগত মূল্য কমে যাবে। ইসরায়েল যদি আবার ইরানি তেল কিনতে পারে, আজারবাইজানের জ্বালানি গুরুত্ব কমে যাবে। ইরানের শক্তি যদি কমে যায়, যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, বা ইরান যদি ধরেন পরাজিত হয়ে যায়, আল্লাহ না করুক, তাইলে তুরস্ক ইসরায়েলের প্রধান ভূ রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে উঠবে। আমার বিশ্বাস এইটা। তাইলে আঙ্কারার সাথে বাকুর ঘনিষ্ঠতা প্র্যাকটিক্যালি রাখা যাবে না। ইরান যুদ্ধ যদি মারাত্মক আকার ধারণ করে, বিপুল জাতিগত আজেরি শরণার্থী আজারবাইজানে ঢুকতে পারে, যা বাকুর জন্য বিরাট বোঝা হবে। ওদের জনসংখ্যা 3 গুণ বেশি লোক। এই সংকটে আজারবাইজানের সবচেয়ে বেশি নির্ভর করবে তুরস্কের উপরে, ইসরায়েল না। কেন? লক্ষ লক্ষ জাতিগত আজেরি শরণার্থী সীমান্তে, কিংবা আজারবাইজান নিজেই সামরিক হুমকির মুখে। এমন অস্তিত্বগত সংকটে আজারবাইজানের আসলে যেটা দরকার, এটা হইতেছে স্থল সীমান্তে প্রকৃত সামরিক ব্যাকআপ এবং সেনা, যা কেবল প্রতিবেশী তুরস্ক দিতে পারে। ভৌগোলিকভাবে দূরের ইসরায়েল না, ইসরায়েল ড্রোন পাঠাইতে পারবে, কিন্তু সীমান্তের ট্যাঙ্কার সৈন্য পাঠাইতে পারবে না। রাজনৈতিক এবং কূটনৈতিক ছত্রছায়াও তুরস্ক দিতে পারবে। তুরস্ক একটা ন্যাটো সদস্য, বড় আঞ্চলিক শক্তি, যে আজারবাইজানের হয়ে আন্তর্জাতিক মঞ্চে দাঁড়াইতে পারে। আবার ইরানের মতো প্রতিবেশীকে সরাসরি প্রতিরোধ করার সক্ষমতা আঙ্কারার আছে। জোট এবং চুক্তির বাধ্যবাধকতা তো আছেই। তুরস্ক তো আইন এবং রাজনৈতিকভাবে আজারবাইজানকে রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। ইসরায়েলের এমন কোনো দায় নাই। ইসরায়েল সাহায্য করবে যতক্ষণ আজারবাইজান নিজের ইরান বিরোধী স্বার্থে কাজে লাগে। আসল কথা হইতেছে ইসরায়েল আজারবাইজানের সুবিধার অংশীদার, পার্টনার অফ কনভিনিয়েন্স। আর তুরস্ক তার নিরাপত্তার গ্যারান্টার, সিকিউরিটি গ্যারান্টার। শান্তির সময় দুটোই মূল্যবান, কিন্তু প্রকৃত সংকটে অস্ত্র বিক্রেতার চাইতে ভাতৃপ্রতিম জোটই বেশি নির্ভরযোগ্য। তো এই হইল ইসরায়েলের গুপ্ত প্রেমিকের গল্প। এখন প্রশ্ন হইল, এই গল্প থেকে আমরা কি শিখলাম রাষ্ট্র হিসেবে, জাতি হিসেবে? একটা শিয়া মুসলিম দেশ, যার ইরানের সাথে ধর্ম মেলে, ভাষা মেলে, সীমান্ত মেলে, সেই কিনা ইসরায়েলের সবচেয়ে বিশ্বস্ত মুসলিম বন্ধু। আবার ইরান দেখেন, একটা মুসলিম রাষ্ট্র, সে খ্রিস্টান আর্মেনিয়া রক্ষায় পক্ষ নেয়,
ধর্ম এখানে যত না নিয়ামক, তার চেয়ে অনেক বেশি নিয়ামক রাষ্ট্রের স্বার্থ। এটাই আন্তর্জাতিক রাজনীতির নির্মম সত্য। এখানে কোনো স্থায়ী বন্ধু নাই, স্থায়ী শত্রু নাই, আছে শুধু স্থায়ী স্বার্থ। মুসলিম অমুসলিম, শিয়া সুন্নি, এই সমস্ত পরিচয়ের গল্প দিয়া রাষ্ট্রের আচরণ ব্যাখ্যা করতে গেলে আপনি বারবার ধরা খাবেন। রাষ্ট্র চলে ঠান্ডা মাথার হিসাব নিকাশে, তেল, অস্ত্র, নিরাপত্তা, ভূ রাজনীতি, আর এই সম্পর্কের ভবিষ্যৎটাও সেই হিসাবেই বাধা থাকে। আজ যে আজারবাইজান ইসরায়েলের সম্পর্ক হিমশৈল হইয়া পানির উপরে মাথা তুলে দাঁড়ায় আছে, সেটা দাঁড়ায় আছে একটাই খুঁটির উপরে, অভিন্ন শত্রু ইরান। যেদিন সেই শত্রু থাকবে না, সেদিন হিসাব বদলাই যাবে, সেদিন এই প্রেমও ফিকা হয়ে আসবে। বাকুর আসল বর্ষা তখন দূরের অস্ত্র বিক্রেতা ইসরায়েল হবে না, বরং পাশের ভাই তুরস্ক হবে। কারণ বিপদের দিনে অস্ত্র বেচা বন্ধু কাজে আসে না, কাজে আসে রক্তের সম্পর্ক আর জোটের অঙ্গীকার। শিলং সালাউদ্দিনের যে গল্প শোনায় না, ভূ রাজনীতির সহজ পাঠ, স্ত্রী পাল্টানো যায়, প্রতিবেশী পাল্টানো যায় না। প্রতিবেশীকে কখনো পাল্টানো যায় না। কথায় আছে যে আপনি আপনার স্ত্রী পাল্টাতে পারবেন, কিন্তু প্রতিবেশী তো আপনি পাল্টাতে পারবেন না। শুনেছেন? তার মানে কি? রাজনীতি মানে প্রতিবেশীর সাথে আমার সম্পর্কটা কি হবে? প্রতিবেশী বদলানো যাবে নাকি যাবে না, এটা তো রাজনীতির কোনো আলাপ না। আর এই সম্পর্ক বদলাই যেতে পারে একটা পলকে। শিলং সালাউদ্দিনকে বলতে হবে প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্কটা কি হবে। যাই হোক, শুরুতে যে কথাটা বলছিলাম, এই জটিল সময়টা পার হইতে হইলে আমাদের ভূ রাজনীতির হিসাব নিকাশগুলো বুঝতে হবে। ইরান, আমেরিকা, ইসরায়েল, এদের শক্তি কোথায়, দুর্বলতা কোথায়, কে কার উপরে নির্ভরশীল, পরিস্থিতি বদলাইলে সেই সম্পর্কগুলো কিভাবে পুনর্বিন্যাস হবে, এইগুলা খুঁটায় খুঁটায় জানলেই কেবল আমরা নিজেদের দেশের মানুষের ভবিষ্যৎটা রক্ষা করতে পারবো। সেটাই আমাদের গন্তব্য, সেটাই আমাদের কর্তব্য। ইনকিলাব জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ।